নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সবাই বহুল প্রতীক্ষায়, বহু আশায় যে দীর্ঘদিন পরে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন টেলিভিশনের ফুটেজে, পত্রিকার সংবাদে যে একটা উৎসবমুখর পরিবেশ। ঈদের সময় মানুষ যেমন দল বেঁধে তার এলাকায় ফিরে যায়, প্রিয়জনের কাছে ফিরে যায়, তেমনি এবারে মানুষ দল বেঁধে যার যার নির্বাচনী এলাকায় চলে গেছেন নির্বাচনের তাদের যে দীর্ঘদিনের যে কাঙ্ক্ষিত যে ভোটাধিকার প্রয়োগ করার জন্য। তো টান টান উত্তেজনা সবকিছু মিলিয়ে আমি এটা আজকে সংক্ষিপ্ত একটা আলোচনা করবো। আমার সঙ্গে যারা যোগ দিচ্ছেন প্রত্যেকে, আমরা আসলে জুলাই বিপ্লবের সেই সময়টায় হাসিনার দুঃশাসনের সময় থেকেই আমরা কথা বলছিলাম হাসিনা দুঃশাসন নিয়ে বাংলাদেশের পক্ষে। তো আজকে আমি একটা সংক্ষিপ্ত আলোচনা করবো। আমার সাথে প্রথমে আমি যোগ দিচ্ছেন জনাব মিনার রশিদ। আচ্ছা, আমরা সবাইকে আসলে স্টেজ করে ফেলি। মিনার ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি, মেজর সাফায়েত আপনাকে স্বাগত জানাচ্ছি, রশন হক আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা সবাই যেটি বলছিলাম যে জুলাই বিপ্লবের সময় আমরা একই সঙ্গে, জুলাই বিপ্লব অনেক আগে থেকেই আসলে বিভিন্ন ইস্যু নিয়ে আমরা কথা বলে গেছি। তো কি মনে হচ্ছে, কি বুঝছেন? কারণ প্রধান দুইটা দল একেবারে মুখোমুখি, বিএনপি জামাত একেবারে টান টান উত্তেজনা। আর কোন মানে বিএনপি তো সরকার গঠন করলো নাকি জামাত সরকার গঠন করলো, মানুষের এই নিয়ে টেনশনের শেষ নেই। তো আমরা প্রথমে শুরু করি জনাব মিনার রশিদ, কি মনে হচ্ছে? আপনি দীর্ঘদিন ধরে লিখছেন, পর্যবেক্ষণ করছেন, কথা বলছেন, কি মনে করেন, কিভাবে দেখছেন? জি, ধন্যবাদ কনক সরোয়ার ভাই এবং আমার সহযোগী আলোচক যারা আছেন। আমরা আসলে সবাই যে কথাটা বলেছেন জুলাই যোদ্ধা হিসাবে দাবি করতে পারি, যদিও আমরা এটা ওই ধরনের হয়তো সুযোগ সুবিধা বা কোনো ধান্দার জন্য আমরা করি নাই, এটা ইতিমধ্যেই প্রমাণিত। ইনশাল্লাহ ভবিষ্যতেও আমাদেরকে এইভাবেই পাবেন, কারণ এখানে আপনাদের থাকতে হবে। এই যে কথাটা বললেন জুলাই আসলে বিপ্লব বা অভ্যুত্থান, এটা দিয়ে হয়তো আমরা একটু দ্বিধা বিভক্ত হয়ে পড়েছি, কিন্তু এটার মূল উদ্দেশ্যটা কি ছিল? এটা শুধু কোনো ব্যক্তি বা দলের জন্য ছিল না, এটা ছিল কি জনগণের ক্ষমতা বা রাষ্ট্রের যে ক্ষমতা, এই ক্ষমতাটা জনগণের হাতে ফিরিয়ে দেয়া। এখন আমাদের দেখতে হবে, এখন কোনো একটা গ্রুপকে, কনক ভাই যে জিনিসটা দেখেন আমরা বারবার বলছি, এটা থাকবে, এটা প্রত্যাশিত। যে বিএনপি এবং জামাতের ভিতরে যে দ্বন্দ্ব, যে প্রতিযোগিতা, যে এগুলো, এটা অস্বাভাবিক কিছু না, এটা ইট ইজ ভেরি মাচ এক্সপেক্টেড। এটা যে কোনো দেশে, আপনার যে সিভিলাইজ সোসাইটি এবং আপনারা যেখানে আছেন সেখানে তো গত বছর কয়েকবার তো খুবই মানে আনএক্সপেক্টেড পর্যায়ে চলে গেছে এই তিক্ততাটা। কাজে আমাদের দেশে একেবারে খুব বেশি, যেটা একটা ডিফেক্টিভ গণতন্ত্রের দেশ ছিল, এখানে যে আমরা খুব বেশি একটা আশা করে ফেলবো সেটাও ঠিক না। কাজে আমাদের প্রত্যাশাটাও একটু নামিয়ে আনতে হবে এই ব্যাপারে, ধীরে ধীরে হবে। কারণ আমরা এখনো কিন্তু ডিফেক্টিভ ডেমোক্রেসিতে আছি, আমাদের এখানে ম্যাচিউর ডেমোক্রেসি এখনো হয় না। কাজে এটা প্রত্যাশিত, কিন্তু খেয়াল রাখতে হবে এটার জন্য লিমিট ছাড়িয়ে না যায়। এখন যেটাই বলেন, হয়তো আমি বিশেষভাবে, যদিও ধরেন আমার একটা রাজনৈতিক বিশ্বাস থাকতে পারে, একটা পছন্দ অপছন্দ থাকতে পারে, তখন কিন্তু এর মধ্যে আসবে প্রশ্নটা আসবে যে জুলাইয়ের যে প্রত্যাশা ছিল, জুলাই বিপ্লবের যে প্রত্যাশাটা ছিল, সেগুলি হচ্ছে কিনা। এটার মধ্যে একটা ছিল কি, একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। এখন এটা কিন্তু একটা প্রথমে একটা বাস্তব পরীক্ষা। কালকে যে নির্বাচনটা হচ্ছে, এটা কিন্তু ফার্স্ট একটা পরীক্ষা। আমরা যদি এই পরীক্ষাটার মধ্যেই যদি আমরা আমাদের উত্তরণ ঘটে বা আমরা এটা থেকে পার হয়ে যেতে পারি, দেন ইনশাল্লাহ উই আর সাকসেসফুল। কাজে এটা খুব নিবিড় ভাবে আমরা সবাই হয়তো সেটা পর্যবেক্ষণ করছি। ইনশাল্লাহ আমি এখন পর্যন্ত আমি আশাবাদী যে হয়তো একটা ভালোর দিকে আমরা যাবে। আমাদের সামনে শুভ দিন আসছে, যে পাশ করুক, আমাদের তো এমন কিছু নাই যে যেই পাশ করে জুলাই বিপ্লব এটা সফল হবে। এখানে যদি বিএনপি যায়, এমনকি জামাতেও যায়, তাহলে তো আমাদের অসুবিধা হচ্ছে না, এটা জুলাই বিপ্লবের ফেভারে যাচ্ছে। কাজেই এই জিনিসটা আমাদের একটু করতে হবে। আরেকটা যে জিনিস হয়েছে, যে জুলাই বিপ্লবের আগে যে রাজনৈতিক কালচার গুলি ছিল, যে রাজনৈতিক সংস্কৃতি ছিল, সেটাও কিন্তু একটা পরিবর্তন করতে হবে। সেই রাজনৈতিক সংস্কৃতির মধ্যে সরকারি দল যা আছে সমস্ত ক্ষমতা উপভোগ করে সরকারি দল, এবং বিরোধী দলকে এক ধরনের তাদেরকে শত্রুবাহী হিসাবে দেখা হয়। এই জায়গা থেকে আমাদের সরে আসতে হবে। আপনি যদি মনে করেন একজন সরকারি দলীয় এমপি এবং বিরোধী দলীয় এমপি সমান সুযোগ সুবিধা, আমাদের এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। যারাই বিরোধী দলে থাকবেন তারা কিন্তু সেটা করবেন। এখন সরকারি দলের বা বিরোধী দলের এমপির প্রতি যে একটা নেগলেক্ট বা এগুলি দেখানো হবে, এইটা কিন্তু দায়িত্ব আমাদের
না মিনা ভাই, একটা যে আগামীকালকে নির্বাচন, আপনি মানে সকালেই যে নির্বাচন, সেই নির্বাচনে আপনি কতটুকু মনে করছেন যে প্রস্তুতি বা সকল কিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে? সব ঠিক আছে, ঠিক মতো যাচ্ছে সব? না, আমার কাছে মনে হয় কি যে জনগণের যে সচেতনতা, এই উত্তাপ সম্ভবত আমাদের যারা প্রশাসনে রয়েছেন তারা পেয়ে গেছেন। তারা যদি এর বিপরীত কিছু করতে চান, এটা কারোর জন্য ভালো হবে না, তারা এটা হজম করতে পারবে না। শেখ হাসিনায় হজম করতে পারে নাই, মানুষের কিন্তু কনফিডেন্স বেড়ে গেছে। জি, কনক জি, ভাই, এটা কিন্তু আগের মতো নাই। এখন মনে করলেন যে কালকে কিছু করে হজম করে ফেলবে, প্লিজ ফর দ্য গড সেক ডোন্ট ডু ইট। এখন একটা কথা বলে দিই যে আগের বার যেটা দেখেন, যে আমাদের ইতিহাস থেকে এগুলি ভুলে গেলে চলবে না। 2001 সালে বা ওই সময়টায় আমরা কি করলাম যে একজন বিচারপতির কে তাকে পরবর্তী, আমি এটা বলছি যেটা এক্সাম্পল, উদাহরণ নেওয়ার জন্য, তাকে বয়স বাড়ানো হলো কিসের জন্য? তাকে পরবর্তী যেন কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান হন। এতে কি কিন্তু ভালো হয়েছে? না কি হতো, আপনি 5 বছর বিরোধী দলে থাকতেন, 5 বছর বিরোধী দলে আবার ফিরে আসতেন। সমস্যার শুরুটা কিন্তু ওখান থেকেই। কিন্তু এখনো যদি মনে করেন কালকে আমি ধরো ভাই ফর এনি চান্স যেতে পারলো না, সমস্যা কোথায়? বিরোধী দলে থাকবে। আমার এই মেন্টালিটি যদি আমাদের থাকে, এই মানসিকতা যদি থাকে, তাহলে তো কোনো সমস্যা হওয়ার কথা না। আমাদের এই জায়গায় থাকতে হবে। জি জি মিনা ভাই, আমি আসবো আপনার কাছে। রসুন আপা কিভাবে দেখছেন? রসুন হক সার্বিক পরিস্থিতি কি মনে করছেন? নির্বাচন, বহু কাঙ্ক্ষিত নির্বাচন। আমি আমি অনেক আশাবাদী মানুষ। দেশের মানুষের এই আনন্দটা দেখবার জন্য আমরা মানে এত বছর অপেক্ষা করছি। কি যে আনন্দ, কি যে আনন্দ মানুষের মধ্যে। আমি একটু আগেও দেশে কথা বলতেছিলাম, প্রতিদিনই কথা বলি। মানুষ এত খুশি, এই খুশি থেকে এই স্বৈরাচারী এই খুনি হাসিনা আমাদের দেশের মানুষকে এতদিন বঞ্চিত করে রাখছিল। তার উপরে এই পরবর্তী শাসকরা কি বিচার আচার কি করবেন, নিয়ম কানুনের কোন বিচার তার উপরে হবে, সেটার চেয়ে তো বড় বিষয় হচ্ছে মানুষের খুশিতে যে সে বাধা দিছিল, তার উপরে আল্লাহর গজব নাজিল হয়ে যাবে। এবং তাকে যারা সাপোর্ট করে গেছে এবং এখনো যারা করে যাচ্ছে, তারা কেউ এই মানুষের খুশি আটকানোর যে একটা মানে মানে গুনাহ, এই গুনাহ থেকে তারা কেউ বঞ্চিত হবে না। আর এটা আমি খুব পজিটিভলি দেখতেছি। দেশের মানুষ খুবই খুশি, খুবই খুশি। যে দলই জিতবে তারা, আমি আমি আশা করি যে মানুষের এই আশা ভঙ্গ আর করবে না। তারা তারা মানুষের পালস বুঝতে পারতেছে, পারা উচিত। তরুণ প্রজন্মের পালস বুঝে আগামীতে যারা সরকার গঠন করবেন, পরশুদিন থেকেই ধরি না কেন, যে যারা আসবেন তারা যেন আমাদের সন্তানদের উপরে আর কোনো রকমের জেল জুলুম না করেন, কোনো অন্যায় যেন তারা চাপিয়ে না দেন। আমি ভীষণ রকমের আশাবাদী। রুট লেভেলে আমি কথা বলেছি, প্রচন্ড রকম মানুষ দাড়িপাল্লার উপরে তারা অনেক বেশি মানে বিশ্বাস রাখতে চাচ্ছে। এখনো মানুষ বলতেছে যে আমরা কোনো উপায় দেখতেছি না। অনেকে যারা কোর আওয়ামী লীগ ছিল বা কোর বিএনপি ছিল, এই মানুষগুলোর সাথে আমি প্রতিদিন কথা বলি। তাদের কথা একটাই, যে আমরা সত্যিকার অর্থে যদি একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই, একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ দেখতে চাই, রাহাজানি জুলুম মুক্ত বাংলাদেশ দেখতে চাই, তাহলে আমাদেরকে দাঁড়িপাল্লার দিকে যেতে হবে। এই ধরনের আমি আজকের কথা বলছি আর কি। আজকে আমি আমার এলাকায় কথা বলছি, বিভিন্ন জায়গায় কথা বলছি। সবাই 10 দলীয় ঐক্য জোটের প্রতি প্রচন্ড রকমের আশা রাখতেছে, বিশ্বাস রাখতেছে। তো এইটুকুই আমি দেখলাম আজকে সারাদিন, গত 2 দিন ধরে। এখন জানি না কি হবে রাত পোহালে। তো আমি আশা করব যে যারা রুট লেভেলে আইন শৃঙ্খলা বাহিনীতে আছেন, আপনারাও কিন্তু বুঝতে পারছেন, আপনারাও জানেন কি হতে যাচ্ছে বাংলাদেশে। বাংলাদেশে একটা ভোটের বিপ্লব হবে, নীরব বিপ্লব হবে। মানুষ আর 71 খায় না, মানুষ 71 খায় না। মানুষ এখন দেখে আমি কোথায় নিরাপদ। মানুষ এখন জানমালের নিরাপত্তাটাকে অনেক বেশি প্রাধান্য দেয়, এবং সেটাই দিবে, সেটাই দিবে। মানুষ সত্যের পক্ষে থাকবে, ন্যায়ের পক্ষে থাকবে, ইনসাফের পক্ষে থাকবে। আমরা এখন ইনসাফ শব্দটা ব্যবহার করে দেখে মানুষ আমাদেরকে গালাগাল করে, কিন্তু আমাদের কাছে তো আমাদের কষ্টটা আমাদের লাঘব করার মতো আর কোনো শব্দ খুঁজে পাই না। ইনসাফ হচ্ছে একটা এমন শক্তির শব্দ যেটা মানুষ জিতায় আনবে। আমি আজকে পর্যন্ত, এখন পর্যন্ত আমি দাঁড়িপাল্লার উপরে মানুষের আস্থা আমি দেখতে পাচ্ছি, আমাদের নতুন তরুণ প্রজন্মের প্রতি মানুষের আস্থা দেখতে পাচ্ছি। যদি কোনো ধরনের প্ল্যান, উল্টাপাল্টা প্ল্যান করে থাকেন আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা, মিডিয়ার দ্বারা, আপনাদের উপরে লানত নাজির হবে। আমি বলবো আপনারা যেখানে আমরাও আসলে সোশ্যাল মিডিয়া বলেন বা সবকিছু মিলিয়ে একটা মুখোমুখি অবস্থান, এবং আমরা দেখছি যে মানে একটা জোয়ারের মতো একটা ব্যাপার আমরা লক্ষ্য করছি, বা প্রচারণা যে মেয়েদের মধ্যে কি পরিবর্তন আসছে আপনি চিন্তা করতে পারবেন না। আমি কখনো ভেবে পাইনি যে মেয়েরা এবং এই তরুণ প্রজন্ম কিভাবে এই 10 দলীয় ঐক্য জোটের জন্য তারা কাজ করতেছে। মেয়েদের পরিবর্তনটা চোখে পড়ার মতো। আমি প্রচন্ড আশাবাদী এই ঐক্য জোটের প্রতি।
জি, যে আপনি আপনি আপনার সমর্থনের কথা বলেছেন। মেজর সাফায়েত, আমরা একটু যেহেতু আপনি সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা, আপনার কাছ থেকে আমরা একটু ল এন্ড অর্ডারটা নিয়ে একটু বোঝার চেষ্টা করবো। তার আগে আপনাকে একটা একটা ভিডিও ফুটেজ দেখাই যে আমাদের সেনাবাহিনী বাংলা অলমোস্ট সকল জেলাতে অথবা অধিকাংশ জেলাতে একটা নাটক করছে গত 2 দিন ধরে। মানে ভোট কেন্দ্রে কিভাবে হামলা হবে, হামলা হইলে সেনাবাহিনী কি করবে, জাস্ট ছোট অনেকগুলা ফুটেজ থেকে ছোট একটা ফুটেজ বানিয়েছে, একটু দেখাই আপনাদেরকে। তো শাফাত ভাই, মানে পুরা এটা নিয়ে ধরেন হেলিকপ্টার মানে আনা হয়েছে বিভিন্ন জায়গায়, হেলিকপ্টার থেকে লাফ দিয়ে নামতেছে, অর্থাৎ যেগুলো আমরা দেখি আর কি নাটক সিনেমায়, ধরেন ড্রোন ব্যবহার করা হয়েছে, এবং যাদেরকে এখানে আনা হয়েছে আমার মনে হচ্ছে প্রত্যেককে ধরেন দক্ষ অভিনেতার আবার এখানে ম্যাজিস্ট্রেটের বক্তব্য আছে, সাংবাদিক তারও ট্রেনিং আছে। তো এই জায়গাগুলো মিলিয়ে অন্য কোথাও থেকে কোন সাউন্ড আসছে বোধ হয়, কারো ল্যাপটপ বা কিছু থেকে আছে, যাই হোক। তো আমি যেটা বলতে চাচ্ছি যে শাফাত ভাই, আপনি দীর্ঘদিন আপনি তো ইলেকশন ডিউটিও করছেন, কাভার করছেন, তো এই জাতীয় মহড়া কিভাবে দেখেন, বা সার্বিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, ইতিমধ্যে বেশ কিছু প্রশ্ন উঠেছে আনসারকে নিয়ে, যারা ভোট কেন্দ্রের ভেতরে থাকবে, তো সব মিলিয়ে আপনার পর্যবেক্ষণটা কি, সার্বিক পর্যবেক্ষণটা একটু জানি আপনার কাছ থেকে। ধন্যবাদ কনক ভাই। আমাকে শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে। অবশ্যই আমি প্রথম একটু আমি ব্যাকগ্রাউন্ড থেকে আসি যে এখন পর্যন্ত আমরা যে এই নির্বাচন নিয়ে যে ধরনের প্রস্তুতি দেখতে পাচ্ছি বা যে ধরনের পরিবেশ তৈরি হয়েছে সারা বাংলাদেশ জুড়ে, আমি খুবই ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে আমি দেখতে চাই। মানে এই যে একটা উৎসব, এই উৎসব থেকে আওয়ামী লীগ বা শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে গত 16-17 বছর ধরে বঞ্চিত করে রেখেছিল। এই যে একটা উৎসব থাকে না, আমরা এই যে আমি খবরে দেখছি বা এক একটা নিউজ চ্যানেলের আমি আপডেট আমি ফলো করছিলাম যে সবাই বাসে করে লঞ্চ ভরে ভরে ট্রেনের ছাদেও জায়গা নাই, যে ঠিক এই ধরনের দৃশ্য সাধারণত আমরা 2 ঈদের আগে দেখতে পাই, যে মানুষজন নিজ নিজ বাড়িতে ফেরত যাচ্ছে, একদম সবার মানে একটা মনে হচ্ছে যে ঈদ, মানে মেহেদি উৎসব হচ্ছে, যে রাতের বেলা সবাই হাতে মেহেদি, মানে মহিলারা হাতে মেহেদি আঁকছেন, তো মানে এটা আমার ঈদের থেকে কোনো অংশে কম না। তো তাতে বোঝার, এবং আমার এখন পর্যন্ত ধরেন যে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি এখন পর্যন্ত যেরকম আছে, এবং আমাদের যে বিভিন্ন বাহিনীগুলো তাদের যেই অ্যাক্টিভিটিস এবং যেভাবে ক্যাম্পেইনিংটা হলো এতদিন, মানে বড় ধরনের কোন রকমের গোলযোগ ছাড়া যে ক্যাম্পেইনিং এখন পর্যন্ত যা হয়েছে, আমার কাছে মনে হয় মানে উইদিন ইটসেলফ ইটস এ বিগ সাকসেস। এটাই একটা অ্যাচিভমেন্ট, অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, যে এখন পর্যন্ত আমাদের যে পরিবেশটা আমরা ধরে রাখতে পেরেছি। এন্ড দেন ডক্টর ইউনূস উনি গতকালকে ওনার যে ভাষণটা দিলেন, তো মানে মোটামুটি এটার একটা আমার কাছে একটা ইট ওয়াজ লাইক এন ইমপ্লাইড, মানে এটার ইমপ্লাইড মিনিংটাই ছিল যে উনি শেষবারের মতো প্রধান উপদেষ্টা হিসেবে শেষবারের মতো জাতির সামনে উনি কিছু কথা বলে গেলেন। এবং এটাকেও আমি ওইভাবেই আমি ওই স্পিরিটেই দেখতে চাই, যে যেই ধরনের গুজব বারবার তৈরি করা হয়েছিল মানে ওভার দ্য লাস্ট 18 months,
যে না উনি এসেছেন এটা পশ্চিমাদের ষড়যন্ত্র, উনি হচ্ছে গিয়ে উনি ক্ষমতা ছাড়বেন না, এই নির্বাচন হবে না, এই 1 মাস 2 মাস আগেও এই জাতীয় কথাবার্তা, না দেখো নির্বাচন হবে না, এই জাতীয় উনার কোনো না একটা একটা বাহানা করে নির্বাচন হবে না, নির্বাচন পিছিয়ে যাবে, এই জাতীয় অনেক কথাবার্তা। তো সবকিছুকে আমার কাছে মনে হচ্ছে যে মানে ইট ওয়াজ লাইক অ্যান আনসার টু এরপরে এখন যেটা আমরা এবার আসি যে এই যে আপনি যে প্রিপারেশনের কথা বললেন বা এই যে ডেমো যে আমরা আপনি মাত্র যেটা স্ক্রিনে দেখলেন এটা তো আসলে একটা ডেমো ছিল, ডেমনস্ট্রেশন। এই ধরনের ডেমনস্ট্রেশন আসলে মানে নির্বাচন নিয়ে আমি বলবো এই রকমের মানে এটাতে আসলে বোঝা যাচ্ছে যে মানে সেনাবাহিনী বা 3 বাহিনী সশস্ত্র বাহিনীও এই ব্যাপারে কতটা সিরিয়াস, সেই সিরিয়াসনেস এর একটা আমরা মনে হয় নমুনা দেখলাম এই ডেমো দিয়ে। কারণ এই ধরনের ডেমো হয়, আমি নিজেও আমি করেছি, আমি দেখেছি। ধরেন আমি যদি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, 2013-14 সালের দিকে যখন বাংলাদেশে যে T20 ওয়ার্ল্ড কাপ হয়েছিল, তো তখন আমি ঢাকায় যে 46 ব্রিগেডে আমার তখন পোস্টিং ছিল, সেই আমরা এটার তখন বিশাল প্রিপারেশন নেওয়া হলো, যেহেতু সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছিল ভেন্যুকে সিকিউর করার, এবং আমরা তখন সাংবাদিকদেরকে ডেকে আর্মি র্যাব সবাই মিলে এরকম জয়েন্ট আর্মি মানে যেহেতু মেইন স্টেডিয়ামে করা যাবে না কারণ পিচ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আমরা আর্মি স্টেডিয়ামে তখন ওরকম একটা আবহ তৈরি করে ডেমো আমরা দেখিয়েছিলাম যে যদি কখনো কোনো রকমের গোলযোগ হয়, মাঠে কোনো আক্রমণ হলো, কোনো সন্ত্রাসীরা আক্রমণ করলো, তখন এইভাবে আমরা হচ্ছে কি পরিস্থিতি সামাল দিব। তো ওইটারই একটা কারণ। কিন্তু এরকম নির্বাচন নিয়ে এই জাতীয় ডেমনস্ট্রেশন আমার মনে হয় এটা আমার মানে আমি যত বছর আমি যে সেনাবাহিনীকে দেখেছি এই ধরনের প্রিপারেশন আমি দেখি নাই এবং এই ধরনের সিরিয়াসনেস আমি দেখি নাই। হিউজ প্রিপারেশন, এবং ধরেন যে এটা ভালো দিকও আছে খারাপ দিকও আছে। ধরেন বাংলাদেশের মানুষ পুলিশ কিভাবে পিটায় বা সেনাবাহিনী কিভাবে পিটায় এগুলা দেখে অভ্যস্ত, গত 15 বছর ধরে পিটান খাইছে। তা আমার মনে হয় একটা সাহস করবে, কিন্তু ধরেন উদ্যোগটা ভালো। আর এখন পর্যন্ত ধরেন সেনাবাহিনী কেন্দ্রিক কোনো অভিযোগ কিন্তু আমি এখনো পাইনি যে সেনাবাহিনী কোনো একটা পক্ষে কাজ করছে। ধরেন নির্বাচনের আগের দিন পর্যন্ত, আগের দিনের রাত পর্যন্ত বা 2 দিন আগ থেকে বোঝা যায় যে আর্মি এবার কোন দিকে টার্ন নিল। এটা নির্বাচনে কিন্তু আপনারা ওইগুলো করে আসছেন কিনা আমি জানি না। আগে 2 দিন আগে প্রার্থীদের ধরে নিয়ে আসার মতো করে ডেকে নিয়ে আসা, ক্যাম্পে বসায় চাটা খাওয়া বিদায় করে দেয়া, তার সমর্থকে ভাবছে যে গেছে নেতা শেষ। তো সেই রকম কিছু আমাদের কাছে এখনো আসেনি। আর্মি কম্পারেটিভলি ওয়েতে ডিল করতেছে, ফেয়ার ওয়েতে ডিল না করে উপায় আছে। জুলাই বিপ্লবের একটা বিশাল পার্ট হচ্ছে আমাদের সৈনিকরা, মিড লেভেলের অফিসাররা। তো মাথায় আপনার হাসিনা পক্ষীরা 20 জন বসে থাকলে কি যায় আসে, তারা কতটুকু করতে পারবে। তো সেই জায়গাটা মিলিয়ে ধরেন কেন্দ্রের কি জায়গাটা সেটাই ধরেন একটা মনের জায়গা বা অন্যান্য জায়গা। তো সব মিলিয়ে আর কি প্রস্তুতি নেওয়া যেতে পারে বা কি হইতে পারে? অবশ্যই। আচ্ছা, এখানে আমি মনে হয় একটু এক্সটার্নাল নয়েজ পাচ্ছি, কারো যদি যদি মিউট করতেন। কোন একটা টেলিভিশন বা ইউটিউব বা টেলিভিশন কিছু একটা চলতেছে। জি, আপনি বলুন। আচ্ছা, তো এখন হ্যাঁ এটা ঠিক, আমাদের আসলে গত নির্বাচনগুলোতে তো এই সেনাবাহিনীকেও বিতর্কিত করা হয়েছিল এবং দুর্ভাগ্যজনক হলো এটা সত্যি। আমরা এবং সেই কিছু যে ন্যাক্কারজনক যে ভিডিও যে একটা জায়গাতে গন্ডগোল হচ্ছে, আর্মির একটা পেট্রোল সেখানে গিয়েছে, জনগণ খুব আশা নিয়ে একদম মানে অনেক একটা প্রত্যাশা নিয়ে দৌড়ে সেই গাড়ির দিকে যাচ্ছে আর সেই গাড়িটা ওখান থেকে পালিয়ে যাচ্ছে। মানে এই ধরনের এটা তো থাকে না, আমার মেমরি থেকে আমি ইরেজ করতে পারবো না এই ধরনের দৃশ্য দেখা, যে এটা একটা আর্মির জন্য কত বড় অপমান ছিল, আমাদের জন্য মানে হাউ হিউমিলিয়েটিং ইট ওয়াজ এই জিনিসগুলো দেখা, যে ইউনিফর্মকে আমরা এত ভালোবাসতাম সেই ইউনিফর্মের এই রকমের অসম্মান, এবং এটা আওয়ামী লীগ বা হাসিনা করেছিল আমাদের। এবং দুর্ভাগ্যজনক হলো সত্যি যে আমাদেরই কিছু সিনিয়র আমাদের আর্মিটাকে এই পর্যায়ে তারা নিয়ে গিয়েছিলেন, আমাদের কিছু সিনিয়র অফিসার। তো সেখান থেকে আজকের এই যে ট্রানজিশন, এটাকে অবশ্যই ইতিবাচক ভাবেই দেখতে হবে। এবং আমি তো এমনকি গতকাল রাতেও আমি অনেকের সাথে কথা বলেছিলাম যারা গ্রাউন্ডে যারা ডিপ্লয়েড আছে, এবং সবার মুখের কথা অনেকটা এরকমই যে না আমরা একদম এবার 100 এটা মানে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর ইলেকশন আমরা এবার জাতিকে উপহার দিতে চাই। তারা আমাকে এই লাইনেই তাদের কথাবার্তা, এবং থাকে না আমরা যেমন ইন্টারনাল অনেক কনভার্সেশন, আমি যেমন এখন কথা বলছি আমি অন দ্য রেকর্ড অনেক পরিশুদ্ধ ভাষায় আমি কথা বলছি কনক ভাই, তো কিন্তু আমাদের ইন্টারনাল কনভারসেশনে তো আমরা এত পরিশুদ্ধ ভাষায় কথা বলি না, আমাদের অনেক থাকে না লুজ টক, অনেক এই জাতীয় শব্দ ব্যবহার তো হয়ে যায়। তো এরকম 2-1 জন আমাকে বলেছিলেন, আমার এক জুনিয়র আমাকে বলছিল যে স্যার একদম সাইজ করে ফেলবো, একদম সোজা বাংলায় আমাকে যেটা বললো যে স্যার সাইজ করে ফেলবো কেউ যদি উল্টাপাল্টা কিছু করতে আসে। তো এই ধরনের মানসিকতা নিয়েই কিন্তু আমাদের গ্রাউন্ডের অফিসাররা এখন আছে, আমাদের সৈনিকরা এখন আছে। কারণ
এটা তো তাদের ভিতরেও তো একটা এই যে এত বছরের পুঞ্জীভূত ক্ষোভ, যে সেনাবাহিনীকে যেভাবে অপমান করা হয়েছে, সেনাবাহিনীকে দিয়ে যে রকমের অসম্মানজনক কাজ করানো হয়েছে, তো এই যে অপমান, এই অসম্মানের একটা জবাব, এই পাল্টা জবাবই হচ্ছে গিয়ে একটা সুন্দর নির্বাচন জাতিকে উপহার দেয়, এবং তারা সেটা দেওয়ার জন্য অত্যন্ত উদ্গ্রীব। এবং আমি সেটাই আমি যাদের সাথে কথা বলেছি, আমার সমসাময়িক, আমার সিনিয়র জুনিয়র যাদের সাথে কথা বলেছি, আমি এই জিনিসটাই আমি সবার গলায় আমি দেখলাম যে একো হচ্ছে। আমার সাথে এক লেফটেন্যান্ট কর্নেলের কথা হয়েছে, উনি বলছে আপনার মতো একটু ওনার, উনি বলছে যে ভাই মানে 14-18-24 সেনাবাহিনীকে যেভাবে আসলে কলঙ্কিত করা হয়েছে, আমরা এই ইউনিফর্ম নিয়ে মানুষ যেভাবে আমাদের দিকে তাকাইতো এক সময়, আফটার 5th অগস্ট এই তাকানোটার মধ্যে আমরা এক ধরনের আবার সেই শ্রদ্ধার জায়গাটা দেখতে পাচ্ছি। এই ইলেকশনের মাধ্যমে আমরা পুরোটাই রিগেইন করতে চাই, যেই আসুক ক্ষমতায় ভাই আমরা কোনো ছাড় দিব না। তো আমি আবার ভাই আপনার কাছে, ভাই এখন ধরেন যদি দাঁড়িপাল্লা বিজয়ী হয়, বিএনপির অবস্থা কি দাঁড়াবে? যদি বিএনপি বিজয়ী হয়, দাঁড়িপাল্লার অবস্থা কি দাঁড়াবে? আপনাদের তিনজনের কাছ থেকে একটু জানতে চাই যে মানুষ খুব টান উত্তেজনায়, মানুষ খুবই টেনশনে যে কি হবে। শাফায়েত ভাই যেটা বলতেছিলেন যে ডক্টর ইউনূস সম্পর্কে, ওনাদের চোখ মুখ শুকানো কথাবার্তায় আমার মন আর ভিজে না আর কি। জুলাই বিপ্লবকে শেষ করে দিয়ে চোখ মুখ শুকানোর কিছু নাই। মানে আমরা এগুলা এত স্লো ভাই। ক্ষমতা থেকে যাওয়ার 1 মাস আগে বলতেছে যে এক অধ্যাদেশ দিয়ে বলতেছে যে জুলাই যোদ্ধাদের নিরাপত্তার জন্য উনি অধ্যাদেশ জারি করতেছে 1 মাস আগে। অন্য সবই বাদ দেন না, অন্য সব বাদ দেন। তো যাই হোক, মানে ইলেকশন হোক, একটা নির্বাচিত সরকার আসুক, তার কাছ থেকে আমরা যা বোঝার বুঝে নিব। মানে আমরা অনেকেরই অনেক কিছু ভাবি, কিন্তু বাস্তবে আসলে সেটি হয় না কখনোই। আমরা তো দেখলাম মানে কত বড় বড় পণ্ডিত আমরা দেখলাম, ঐক্যমত্য কমিশন দেখলাম, কত কিছু দেখলাম, দেখেন ফলাফল কি, সব প্যাচ লাগাই রাখছে। মিনা ভাই আপনার কাছ থেকে একটু শুনি, দাঁড়িপাল্লা জয়ী হলে কি হবে, বিএনপির অবস্থা কি হবে, বিএনপি জয়ী হলে দাঁড়িপাল্লার অবস্থা কি হবে? ইউ আর ভেরি কারেক্ট। হ্যাঁ, যেহেতু দুইটা দলের সাথেই আমরা আসলে আবেগগতভাবে জড়িত, গত 15-16 বছর দুইটা দলই আমাদের খুব কাছাকাছি ছিল। কাজে এখন এটা আমাদের জন্য আসলে রিয়েলি খুব একটা টাফ সিচুয়েশন, যারা এই পজিশনে আছে এদেরকে কিন্তু আবার এই যে অনেকেই অধিকাংশ সময় কিন্তু গুপ্ত জামাত হিসাবে মানে আমাদেরকে ডাকা হয়েছে। মানে সত্য কথা বললে আপনাকে গুপ্ত জামাত, এটা সমস্যা হয়েছে কি যে একটা এই নিউট্রাল পজিশনে, মানে এমন একটা যে জাতির অভিভাবক বলেন, এটা প্রয়োজন ছিল। এই জুলাই বিপ্লবের আগে সেটা সৃষ্টি হয় নাই আওয়ামী লীগের কারণে। সো কল্ড কিছু নিউট্রাল মানুষ, এরা কিন্তু ফলাফলটা সবসময় আওয়ামী লীগকে খাওয়াতো। আর এখন যে পরিস্থিতি হয়েছে, আপনি যদি দেখেন জামাত কিন্তু বিরোধী দলে গেলে কি করবে তাদের ইশতেহারে সেটা কিন্তু একটু ইঙ্গিত দিয়েছে। বিএনপির মনে হয় সেরকম মানসিক প্রস্তুতি নাই, এটা হয়ে গেছে হয়তোবা সমস্যা। এটা একটু খুবই স্বাভাবিক ছিল, অনেক আগে থেকেই তো বিএনপি যেটা মোটামুটি শিওর ছিল যে ক্ষমতায় যাচ্ছে, কিন্তু এখন নতুন করে চ্যালেঞ্জের মুখোমুখি পড়ে গেছে। কাজে কি করবে সেটা আমি জানি না, কিন্তু যদি তারা ওই আগে আমি যে কথাটা বলছিলাম আপনাকে, যদি সেই সময় ওই যে আপনার বিচারপতি ছিল তার বয়স বাড়ানো হয়েছে, এটাতে কিন্তু সমস্যা সৃষ্টি হয়েছিল। এখনো কিন্তু খুব ভালোভাবে, এটা কিন্তু খুবই ভালো প্রশ্ন, আমরা এই দিকগুলো একটু তুলে ধরি। সোফার আমরা খুবই সন্তুষ্ট। ওই ভাই যে বললেন রোশন আপা, উনিও যে একটা আশাবাদী যে কথাগুলি বললেন, বিশেষ করে আমি এটা বলতে চাচ্ছি যে সোফার এমন কিছু হয় নাই। এই যে এত বড় একটা আপনার প্রচারণা হলো, অনেক তিক্ততা হয়েছে, কিন্তু বড় ধরনের কিন্তু কিছু হয় নাই। এটা কিন্তু আমাদের ফার্স্ট একটা অ্যাচিভমেন্ট। আমি যদি বলি জুলাই বিপ্লবের, কিন্তু এদেরকে কিছু ক্রেডিট দেন, আমরা শুধু রাজনৈতিক দল বা তাদেরকে শুধু ডিসক্রেডিট বা এইগুলি দিতে চাই, এটাও কিন্তু ভালো। এত কিছু করেছে কিন্তু বড় ধরনের কিছু ক্ষতি হয় নাই। কিন্তু এখন হলো আগামীকাল হলো একটা সবচেয়ে বড় পরীক্ষা। এখন এই পরীক্ষায় যদি সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যদি যথাযথ ভূমিকা পালন করে, আমরা সহজে উতরে যাব। তারা যদি, এটা কিন্তু একটা নৈতিক দায়িত্ব। এই যে মানুষের যে আনন্দ, এই যে আমরা যে কথাগুলি বললাম, যে আনন্দ থেকে শেখ হাসিনা আমাদেরকে বঞ্চিত করেছিল, এখন আপনারা কোনোভাবে এটাকে নষ্ট করবেন না। পলিটিক্যাল পার্টি কিন্তু তাদের কাজ করে ফেলেছে সোফার। এখন যদি মনে করেন এটা তো থাকবেই, এটা একটা বিরাট নির্বাচন, এটা হলে আপনি ক্ষমতায় যাবেন না আপনি বিরোধী দলে বসবেন, এটার ভিতরে তাদের ভিতরে যারা প্লেয়ার থাকবে তারা তো প্রাণপণে সর্বাত্মক চেষ্টা করবে, কিন্তু যারা রেফারি, যারা প্রশাসনে আছেন, তাদের একটা সঠিক ভূমিকা রাখতে হবে। তারা যদি শক্ত ভূমিকা রাখেন, আমরা উতরে যাব। এটা কিন্তু আমাদের একটা পরীক্ষা। তার পরবর্তী সময় সরকার গঠনের পরে, এখন সরকার গঠন যদি আমি প্রথমে বিএনপির কথাই বলি, বিএনপি যদি সরকার গঠন করে,
সরকারের দলের কিছু দায়িত্ব থাকবে। বিএনপি কিন্তু তাদের ইশতেহারে খুব সুন্দর একটা জিনিস বলেছে, যেটা ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে দেওয়া হবে। এখন যদি মনে করেন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে দেওয়া হয়, এবং যে কথাটা বলছিলাম বিরোধী দলীয় সংসদ সদস্যদেরকে ডিউ রেসপেক্ট দেওয়া হয়, তাদেরকে যদি কাজ করতে দেওয়া হয় এবং এদের মধ্যে যদি কোনো ডিফারেন্স ক্রিয়েট না করা হয়, তাহলে দেখবেন যে এটা একটা ভালো, এটা হলে বিএনপির জন্য একটা চ্যালেঞ্জ হবে। যে কথাগুলি বলেছে সেগুলি তাদের পালন করতে হবে। যদি না করে আবার পরবর্তী 5 বছর কিন্তু এখন তাদেরকে ফেস করতে হবে। এরা কিন্তু জনগণের সচেতনতার উত্তাপ সম্ভবত পেয়ে গেছে, বিএনপি পেয়ে গেছে। যদি মনে করেন সরকার গঠনও করে, তারপরে কিন্তু তাদের এই কাজগুলি করতে হবে। আর একইভাবে এখন যদি জামাত চলে আসে, যে চলে আসে, তাহলে বিএনপির অবস্থা কি হবে সেটা নিয়ে আমি হয়তো আমার দেশে একটা লেখা লিখেছি, 2-1 দিনের মধ্যে আসতেও পারে। ওখানে এই কারণেই এই কথাগুলি বলেছি যে তাদের আসলে কি করতে হবে। আমরা খুব আশাবাদী নতুন প্রজন্মকে নিয়ে। বিশেষ করে জাইবার রহমান একটা কথা বলেছে, আমরা একটা অন্যরকম দেশ গড়বো। দিস ইজ এ ভেরি গুড সাইড। আমরা এগুলি অনেকেই কিন্তু এটা ট্রল করেছেন, এটা ঠিক না। তার সেটা বলার মতো কি বলবো ক্যাপাসিটি আছে, এবং তার একটা সুযোগ আছে, করলে করতে পারে। সেই অন্যরকম দেশ শুধু সরকারি থেকেই করা যায় না, সেই অন্যরকম দেশ কিন্তু বিরোধী দল থেকেও সেটাই দেখানো যায়। জাইমা রহমানের জন্য আমার স্পেশাল, আমার একটা শুভেচ্ছা থাকবে, আমার গুড উইশেস থাকবে। সরকারে গেলে তো কি করবেন সেটা জানবোই, কিন্তু বিরোধী দলে কি করলে গেলে কি করবেন আপনি প্রস্তুতি নেন। দেখা যাচ্ছে এখানে বুড্ডা অনেক নেতা আছে, উই আর ফাড আপ, আমরা অনেক কিছু বলেছি, এবং এগুলি বলার কারণে হয়তো আমাদেরকে গুপ্ত জামাত বলা হয়। আমরা এইগুলি বলেছি যে আমাদের সংশোধন হতে হবে না, আপনি আগের মতো সেই পলিটিক্যাল কালচার রাখবেন সেটা না। আমরা নতুন প্রজন্মের কাছে এই জিনিসটা চাই। কাজে জাইমা রহমানের যদি বিরোধী দলে যেতে হয়, আমার একটা স্পেশাল অনুরোধ থাকবে, আপনি করেন, আপনি তো তার জীবন শুরু করেছেন আপনার বাবার সাথে নিয়ে। এই যে অনেকেই পরিবারতন্ত্র নিয়ে খারাপ কথা বলে, আমি এটাকে নেগেটিভ দেখি না। পরিবারতন্ত্র যদি কিছু ভালো দিতে পারে, সমস্যা কোথায়? একজনের যদি মনে করেন অনেক পরিবারতন্ত্র নিয়ে অনেক কিছু বলছেন, এখন মনে করেন আমি ইঞ্জিনিয়ার, আমার ছেলে যদি আমার ইঞ্জিনিয়ারিং ফিল্ড থেকে, সে ডেফিনেটলি কিছু সুবিধা পাবে। আমি যদি পলিটিশিয়ান হই, তা আমার ছেলেও পাবে, তাই না? আমার পলিটিশিয়ান তার একটা অ্যাডভান্টেজ আছে। মিনা ভাই, এটা ঠিক আছে, আমাদের সাবকন্টিনেন্টের বিষয়টা আছে, কিন্তু প্রবলেম যদি আমাদের সকল নির্বাচনী আসন দেখেন, তখন একবার যে এমপি হয় সে কিন্তু তাকে গড়ে উঠতে দেয় না সেখানে। সে ধরেই নেয় মারা যাওয়ার পরে আমার ছেলে আসবে, নাহলে আমার বউ আসবে, নাহলে আমার মেয়ে আসবে, নাহলে আমার মেয়ের জামাই আসবে। সমস্যাটা হচ্ছে এখানে, আমি যখন নেতৃত্বটাকে নিত্যাবদ্ধ করে ফেলি। আর আপনি যদি বলতেন যে বিএনপি যদি না মানে, বা সরকারে যারা যাবে তারা যদি না মানে, জনগণ 5 বছর পরে তার জবাব দেবে। আমার মনে হয় না 5 বছর সময় নিবে জনগণ। জুলাই বিপ্লব আপনি ক্ষমতায় গিয়ে কালং বালং করবে না, জনগণ 5 বছর পরে আপনাদের ভোটের জন্য বসে থাকবে, সেটা ভাবাটা ভুল হবে। রওশন আপা, কিভাবে দেখেন দাঁড়িপাল্লা আসলে কি হবে, বিএনপির অবস্থা কি হবে? বিএনপি আসলে দাঁড়িপাল্লার অবস্থা কি হবে? ধানের শীষ আসলে দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা আসলে ধানের শীষ, কোনো বিকল্প নাই। ফাঁকে দিয়ে আপনি শাপলাকলির কথা একদম বেমালুম ভুলে যাচ্ছেন। শাপলাকলি দাঁড়িপাল্লার সাথে এক হয়ে গেছে, সো মূল আপনাকে শাপলাকলি বলতে হবে। শাপলাকলি এই যে ছাত্র নেতারা আপনাদেরকে আজকে এই কথা বলার সুযোগ এনে দিল, আজকে এই সুন্দর নির্বাচন করার সুযোগ এনে দিল, ওদেরকে আপনি ইগনোর করে শুধুমাত্র দাঁড়িপাল্লা বলবেন, তা তো হয় না। যেহেতু এক ভোটের সঙ্গে ঢুকে গেছে, তো মাদার প্রতীকটাকে আমরা সামনে নিয়ে আসছি আর কি। যাই হোক, আপনি বলেন। আমি শাপলাকলির কথা বলতে পারি যে তারা নির্বাচনে হেরে গেলে বা অপোজিটে গেলে তারা কি করবে, বা দাঁড়িপাল্লার সাথে যদি তারা সরকারেও আসে, তাদের মানে তাদের মূল কাজ এখন আফটার নির্বাচন রুরালে কাজ করা। আমাদের সামনে যে আরো স্থানীয় নির্বাচনগুলো আছে না, স্থানীয় পর্যায়ে কাজ করার টার্গেট হচ্ছে শাপলাকলির, এইটুকু আমি নিশ্চিত বলতে পারি। তারা আর নির্বাচনের পরেই সবাই যার যার এলাকায় যেয়ে আপনার গ্রামগঞ্জে গুছানোর কাজ করবে, এইটুকু আমি আপনাকে বলতে পারি। আর দাঁড়িপাল্লার বিষয়ে অতটা জানি না, তবে আমার যেটা মানে বিশ্লেষণ আর কি, আজকে এতদিন ধরে যেহেতু এই ফিল্ডে আছি, আমার একটা ধারণা হচ্ছে যে সামনেতে যারা নির্বাচন করবেন তারা যেন তাদের ইশতেহারে এই ঘোষণাটাও দেন, যেন বিরোধী দলে আসলে আমরা যা যা এখন বাস্তবায়ন করব বলে ওয়াদা করলাম, এই বিশাল যে ফর্দ, এই ফর্দগুলো আমরা অপোজিটের থেকে আমরা চেষ্টা করি না কেন যেগুলো আদায় করবার। তো এই ধরনের একটা ম্যানিফেস্টো সবারই থাকা উচিত, সব দলেরই থাকা উচিত, যে আমি এই দিব, আর যেগুলো দিব বলছি ওগুলো আমি বিরোধী দলে গেলে যেন সরকার থেকে সেগুলো আদায় করে নিতে পারি, সেই টার্গেট নিয়ে তারা কাজ করবে, এইটুকু আশা তো করতেই পারি। কারণ আমাদের দেশ তো অনেক আগে গেছে। এখন আমি আর ভোট রিগিং এর কথা উঠবে স্বাভাবিকভাবেই, সবাই বলবে এর থেকে আমার এই হয়েছে সেই হয়েছে, এই ব্লেমিং গুলো আসবেই, যেটা আমাদের চিরায়ত ব্লেমিং যেগুলা, এই ব্লেমিং গুলা হালে পানি পাবে না তখনই
যদি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং মিডিয়া, আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর কথা সাফায়েত বলেছেন, কিন্তু মিডিয়ার কথা কেউই বলছেন না। মিডিয়া কিন্তু আমাদের যে বাটপার মিডিয়াগুলো আছে, এগুলা যদি সত্যিকারের যদি অনেস্টির সাথে কাজ না করে, তাহলে কিন্তু এই যে যারা হারবে তারা তারা যে ব্লেম করবে, এগুলা মিডিয়াকে জড়িত করেই করবে। তো মিডিয়া এবং আইন শৃঙ্খলা বাহিনীকে এক হয়ে নৈতিকতার সাথে যদি তারা কাজ করে, সত্য এবং ন্যায়ের পথে কাজ করে, তাহলে এই যারা হেরে যাবে তাদের ব্লেম হালে পানি পাবে না। এইটা আমার মিডিয়া কর্মীদের প্রতি অনুরোধ থাকবে যে ভাই, আপনারা এই যে আজকে যে মিডিয়া ট্রায়াল দিয়ে দিলেন, এক ভদ্রলোক নিয়ে যাচ্ছে এই কত টাকা, সেটা ধইরা একদম ওনারে যা ইচ্ছা তাই, মানে নাজেহাল যেটা করা হইলো। এখন তো নির্বাচন কমিশন বলতেছে 50 লাখ না, সে 1 কোটি টাকাও বহন করতে পারে ইন্টার ট্রানজিট যেগুলো আছে আমাদের। তো একটা নির্বাচনী কেন্দ্রে কত টাকা খরচ আপনি চিন্তা করেন তো। একটা পোলিং একটা কেন্দ্রে মিনিমাম 5 জন লোক যদি থাকে, তার পিছনে কয় টাকা খরচ? সে খাবে কোত্থেকে? সে তার একটা কলম লাগে, খাতা লাগে, এই জিনিসগুলো কোথা থেকে আসবে? নির্বাচনী ব্যয় কিভাবে বহন করবে মানুষ? ব্যাংক বন্ধ, সব বন্ধ। তো তারপরে এনিবাইয়ের কেন্দ্রে শুনলাম 80 লাখ টাকার মতো পাওয়া গেছে ওই ওনার প্রচারণা এলাকায়। তো এই যে ব্লেমিং, পাল্টা ব্লেমিং, এটা বন্ধ করতে হলে আমাদের মিডিয়াগুলোকে সৎ এবং ন্যায়ের পথে, আপনাদের প্রতি অনুরোধ ভাইয়েরা, এত বছর তো করছেন গোলামি, একটা দিন আপনারা বুকে হাত দিয়ে, আপনাদের তো সন্তান এই দেশে থাকবে, বুকে হাত দিয়ে একটু ন্যায়ের পক্ষে কাজ করেন, দেশটাকে আগায় নিতে সাহায্য করেন। মিথ্যা প্রপাগান্ডাকে রংচং মাখায় বাজারে ছাড়বেন না। এই যে টাকা কেরি, এই সব টাকাই আমরা কি আগে দেখি নাই জীবনে কখনো এই ভোটের কেন্দ্রে 500 টাকা 1000 টাকা মানুষকে দিতে? এটা তো একটা স্বাভাবিক বিষয়, কিন্তু এটা গৌণ, এটাকে যেভাবে মুখ্য করা হচ্ছে, যেভাবে বিশাল বোমা ফাটানো হচ্ছে, এইগুলো থেকে যেন বিরত থাকা হয়। আলটিমেটলি কিন্তু এগুলো হচ্ছে না। প্রতিটা কেন্দ্রে 1-2 জন থাকবে, 500-1000 দিবে, এটা আমাদের পুরানো নিয়ম। তো এই নিয়ম থেকে তো একদিন হুট করে বের হওয়া যাবে না। হ্যাঁ যাবে, যদি আমরা হ্যাঁতে ভোট দিই। আপনারা তো নায়ের পক্ষে প্রচারণা করতেছেন, আপনারা তো দেশটাকে বলতেছেন যে না, হ্যাঁ জিতলে আবার নাকি কি টানা হেঁচড়া কি সব ফালতু ওয়ার্ড ইউজ করা হচ্ছে। আমাদের দেশটাকে যদি আমরা সংস্কারের পথে, সত্য এবং ন্যায়ের পথে নিয়ে যাই, আমাদের নিতে চাই, আমরা যদি চাই যে আমাদের সন্তানেরা 5 বছর পর রাস্তায় এসে রক্ত দিবে না, আমাদের সন্তানেরা রাস্তায় আর পুলিশের মার খাবে না, আমাদের সন্তানেরা নেতার পিছনে শুধু লাঠিয়াল হবে না, যদি আমরা এগুলো চাই, আমাদেরকে হ্যাঁ ভোটে জয়যুক্ত করতে হবে। আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে, হ্যাঁ পক্ষে আপনারা আওয়াজ তুলেন। কালকে সকালবেলা ঘুম থেকে ওইটা আল্লাহর ওয়াস্তে সবাই হ্যাঁতে ভোট দিবেন, দেশে আর রক্তারক্তির দেশ আনবেন না। আর ওইটাই বলছি যে মিডিয়া এবং আইন শৃঙ্খলা বাহিনী যদি একসাথে সুন্দরভাবে ন্যায়ের পথে কাজ করে, তাহলে কোনো ব্লেমিংই, যে হেরে যায় তার কোনো ব্লেম হালে পানি পাবে না। জি জি, আপনার কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং পাশাপাশি আমরা যে দেখছি যে মিডিয়া কিন্তু অলরেডি ডিজিএফআই এর নির্দেশনায় কাজ করছে, এবং মিডিয়া কিন্তু ঠিক মতো রোল প্লে করছে না। এই জাতীয় অসংখ্য অভিযোগ আমরা দেখছি এবং পাচ্ছি। আমরা অনুরোধ করব যে তারেক রহমান যখন জিতে ক্ষমতায় যাবেন, উনি অবশ্যই প্রধানমন্ত্রী হবেন, কিন্তু মিডিয়া উনি দেশে যাওয়ার পর থেকে ওনাকে প্রধানমন্ত্রী বানাই ফেলছে। আমরা এটার প্রচন্ড রকমের বিরোধিতা করি। তো এই মিডিয়া কেন এই কাজগুলো করতেছে, এগুলো থেকে আমাদেরকে রক্ষা কিভাবে আমরা পাবো? ওনারা যদি মনে করে যে পরশুদিন ক্ষমতায় আসবেন আর ছেলেরা চুপচাপ সহ্য করে যাবে, কখনোই যাবে না। এই মিডিয়ার বিরুদ্ধে ছেলেরা মাঠে নামবে একদিন, দেখেন। তো আমি অনুরোধ করব ছেলেরা যেন মাঠে নামতে না হয়। অবশ্যই। এবং দর্শক, আমাদের রওশন হক, তিনি সাংবাদিকতা করেন, লেখালেখি করেন, পাশাপাশি তিনি সাম্প্রতিক সময়ে এনসিপি ডায়াসপোরার সঙ্গে যুক্ত, যার ফলে তিনি তার সাপলাবলির ব্যাপারে অনেক বেশি আবেগ পোষণ করছেন, প্রসঙ্গক্রমে বলে রাখলাম। এবং আপনি অনেক যৌক্তিক কথা বলেছেন। এবং মিডিয়ার এই জায়গাটা, এবং ধরেন সর্বশেষ সাফাত ভাই, ধরেন ডিজিএফআই কেন্দ্রিক আমরা বেশ কিছু অভিযোগ পাচ্ছি কিন্তু মিডিয়াকে কন্ট্রোল করা, মিডিয়াকে নানাভাবে প্রভাবিত করে। এবং আপনি যদি দেখেন যে সর্বশেষ এই যে ঠাকুরগাঁয়ে, তো নয়, ঠাকুরগাঁয়ে সৈয়দপুর বিমানবন্দরে যে 50 লাখ টাকা সহ যে নাটকটা, আপনি দেখেন এই ভদ্রলোক, একটু ইন্টারাপ্ট করি প্লিজ, কিছু মনে করবেন না। এই যে ঠাকুরগাঁয়ে গত 2-3 দিন আগে এক কারাবন্দী মারা গেছেন হিন্দু ভদ্রলোক। আমরা চাইলে এটা নিয়ে রংচঙে অনেক কিছু লিখতে পারতাম, কিন্তু আমরা লিখিনি। আমরা মনে করি যে ওখানে আমাদের একজন শ্রদ্ধাভাজন মানুষ আছেন, উনি জয়ী হয়ে আসুক। কিন্তু আজকে যে মিডিয়া যে কাজটা করলো, এরকম তো আরো এনিভাইয়ের কেন্দ্রে ধরা পড়লো, কই এগুলো তো আসতেছে না। এই যে ভিডিও লিক করে দেওয়ার যে কাহিনী, আমরা এগুলো 2001-এও দেখছি। আমরা দেখছি না এগুলা কিভাবে বিএনপিকে হারানোর জন্য যে মিডিয়া ট্রায়াল দিতে হইতো, এগুলো তো আমরা দেখছি। তাহলে এগুলো আজকে কেন এগুলো দেখতে হচ্ছে, আপনারা বলেন, আমি শুনি। জি সাফাত ভাই, ধরেন আমি যদি বলছিলাম যে এই যে ধরেন ঠাকুরগাঁয়ে ধরেন যে ঘটনাটা ঘটলো, ধরেন এই লোক ঢাকা থেকে 50 লাখ টাকা নিয়ে বিমানে উঠছে, তো আপনি তো চাইলে ঢাকাতেই বলতে পারতেন। মানে আপনি যখন ছিল, কোনো ক্লিয়ারেন্স ছিল, ব্যাক তো স্ক্যানিং করা হয়েছে,
তাই না? আপনি ধরেন ক্লিয়ারেন্স ছিলই না, তো উনি ব্যাগে করে টাকা নিয়ে যাচ্ছে, তো আপনি এটা ঢাকায় কেন তাকে থামালেন না? কেন ঠাকুরগাঁয়ে যাওয়ার পরে নাটকটা করতে হইলো? কেন ঠাকুরগাঁও যাওয়ার পরে ওনারা আটকায় রেখে মিডিয়া খবর দিয়ে এই কাহিনীটা করতে হইলো? তো এর পাশাপাশি এই প্রশ্নের পাশাপাশি যে কমন প্রশ্ন, যে দাঁড়িপাল্লা যদি জিতে কি হবে, ধানের শীষ জিতলে কি হবে, আপনার পর্যবেক্ষণ কি? আমাদের কি সেই উদারতার জায়গা আমরা পৌঁছেছি কিনা? তারেক রহমান সাহেবের যে বক্তব্য বা তার যে কথাবার্তা বা কিছু কারেকশন সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যেন একটা গুণগত একটা পরিবর্তন, মানে নতুন একটা ধারা তিনি আনতে চাচ্ছেন। জামাতের আমিরের যে বক্তব্য, সেই জায়গাগুলোতেও আমরা বেশ কিছু মানে প্রথাগত যে পুলিশ মানে কি বলবো যে মানে অশ্লীল কাদা ছড়াছড়ি জায়গাটা থেকে মনে হয় যেন আমরা কিছুটা বের হয়ে এসেছি। তো সব মিলিয়ে এই জিতলে কি হবে, ও জিতলে কি হবে, আপনার কাছ থেকে একটু শুনি। আচ্ছা, আমাকে একটু সময় দিতে হবে, কয়েকটা বিষয় আমি আগে একটু ক্লিয়ার, আমার একটু মনে হয় একটু বক্তব্য রাখার প্রয়োজন। প্রথমত কনক ভাই, আপনি ধরুন এখানে যেহেতু আজকে আমার শ্রদ্ধেয় রসনাপা আছেন, উনি আমার বড় বোনের মতো, এখন উনি যেহেতু একটা বর্তমানে একটা দলের সাথে সম্পৃক্ত এবং একটা জোটের সাথে সম্পৃক্ত, তো আমার মনে হয় এই প্যানেলে অন্য জোটের আরেকজন থাকলে আরেকটু আমাদের আলোচনাটা একটু ব্যালেন্সড হতো। হ্যাঁ, কারণ এখানে কিন্তু বিএনপি জোটের পক্ষে কথা বলার, ধানের শীষের পক্ষে কথা বলার কেউ কিন্তু এই প্যানেলে নাই। তো আমার মনে হচ্ছে যে এই প্যানেলটা একটু ব্যালেন্স, এই প্যানেলের ব্যালেন্সটা মনে হয় আর একটু ভালো মতো করা যেত কনক ভাই। এটা আপনার আমি আসলে শাফাত ভাই, ধরেন আমরা যারা ওই হাসিনার আমল থেকে জুলাই বিপ্লবের সময়টা আমরা একসাথে কথা বলছি বিভিন্ন সময়, আমি গেস্ট নির্ধারণের সময় এইটাকেই মাথায় রাখছি আসলে। এর মধ্যে ধরেন গত 18 মাসে ধরেন অনেকের অনেক রকম পলিটিক্যাল পরিবর্তন আসছে, অনেকের ধরেন কেউ যোগ দিচ্ছে, কারো হয়তো সিদ্ধান্তে পরিবর্তন আসছে, পর্যবেক্ষণে পরিবর্তন আসছে, সেটা আসতে পারে। তো এটা ধরেন আমি ওই বিবেচনায় থেকে আনছি, এমন না যে দলের এই জায়গাটা কি, আর সেই জায়গাটা যদি আমি এটা একটা খুবই, এটাকে আমি বড় কোনো ইস্যু আমি বলছি না। বিএনপি বা জামাত যারা এখানে উপস্থিত নেই, তারা যদি আক্রান্ত হয় সেটা ডিফেন্ড করার দায়িত্ব আমার। আমি তখন বিএনপি, আমি তখন জামাত, কোনো সমস্যা নেই। ধন্যবাদ। ওকে, এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে যে একটা বায়াসের কথা। হ্যাঁ, দেখেন এখন এখানে যে জামাতের একজন ভদ্রলোক, উনি সৈয়দপুর বিমানবন্দরে ক্যাশ টাকা সহ ওনাকে ধরে যে একটা, আপনারা যেটা বলছেন যে একটা মিডিয়া ট্রায়ালের মতো করা হচ্ছে, এখন ওই একই জিনিস তো ধরেন লক্ষ্মীপুরে সম্ভবত শহীদুদ্দিন চৌধুরী আইনি ওনারও একজন নেতা বা একজন কর্মীর সাথে একই ঘটনা ঘটেছে। এখন আমি আমার দৃষ্টি, আমার যেখান থেকে আমি দেখছি হ্যাঁ, আমরা দুই পক্ষের ঘটনাগুলোই উঠে আসছে। এখন একটা খুব কমন যে একটা ন্যারেটিভ, আমি এখন একটা বক্তব্য বা শোনা যাচ্ছে যে হ্যাঁ, মিডিয়া অলরেডি বিএনপির প্রতি বায়াস। তারপরে মানে আমি জানি না এইখানে না, এই যে বায়াসনেসের যে কথাগুলো এতদিন আমরা শুনে আসলাম, প্রশাসন নাকি পুরো জামাত বায়াস, একদম জামাতের লোকজন নাকি ধরে ধরে প্রশাসন নাকি ভরিয়ে ফেলা হয়েছে। তারপর এখন আবার শুনছি মিডিয়া নাকি বিএনপির প্রতি বায়াস। তো মিডিয়া যদি বিএনপির প্রতি বায়াস হয়, আমি তো ভাই সোশ্যাল মিডিয়াতে ঢুকে আমি তো সবই দেখি বিএনপির ব্যাশিং। সোশ্যাল মিডিয়া ভর্তি আমি শুধু দেখছি যে বিএনপি ব্যাশিং। ওখানে একদম তারেক রহমানের একটা ভিডিওতে সব দেখতেছি, মানে বট থেকে শুরু করে হাহারি এক দিয়ে একদম খুবই আপাত দৃষ্টিতে খুব সাধারণ একটা জিনিসকেও হাস্যরসের পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো বায়াসনেসের যে আলোচনাটা, এটা কিন্তু আমার মনে হয় এটা ডিপেন্ড করছে আপনি স্পেকট্রামের কোন পাশ থেকে দেখছেন। আপনি দুই দিকেই বলতে পারেন। হ্যাঁ, আপনি মেইন স্ট্রিম মিডিয়ার কথা বলতে পারেন যে হ্যাঁ, মেইন স্ট্রিম মিডিয়াতে মনে হচ্ছে যে তারা একটু বিএনপির প্রতি বায়াস। আবার সোশ্যাল মিডিয়াতে যদি যাই, সোশ্যাল মিডিয়া এটা সবসময় আমরা এটা তো আসলে মানতে হবে যে জামাত বা জামাত জোটের যারা, জামাতের অন্যান্য জোট সঙ্গী যারা, তাদের সোশ্যাল মিডিয়া প্রেজেন্সটা অনেক বেশি স্ট্রং, এবং ওদিকে আমার মনে হয় ওদিকের বায়াসটা সম্পূর্ণ অপোজিট। আপনি সোশ্যাল মিডিয়াতে যদি এখন ঢুকেন, আপনার ঢুকলে মনে হবে যে একদম জামাত তো মনে হচ্ছে একদম দে উইল ওয়াইপ দ্য ফ্লোর, এরকম একটা অবস্থা। হ্যাঁ, তো বায়াসনেস আমি বলবো দুই পাশেই আছে। এখানে আসলে কাউকেই এককভাবে কোনো পক্ষকেই আমার মনে হয় না দোষ দেওয়াটা ঠিক হবে। আর আমি নিজে গত কিছুদিন আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে যখনই আমি দেখা যায় যে বিএনপিকে একটু সমালোচনা করে কিছু বললাম, হচ্ছে ওই যে ভাই আপনি তো এতদিন আপনাকে তো ভাই ভাবতাম, আপনিও গুপ্ত হয়ে গেলেন। আবার যদি এখন আমি উল্টা দিকে জামাতকে নিয়ে যদি একটু কিছু বলি বা একটু ধরেন বিএনপির কোনো একটা কিছু প্রশংসা করলাম, না আপনাকে তো আমরা নিরপেক্ষ ভেবেছিলাম, আপনি তো আপনার নিরপেক্ষতা হারাচ্ছেন। তো ভাই এখন তো মানে আমি এই দিক থেকে আমার যেহেতু এই দুই পক্ষের আর আওয়ামী লীগের লোকজনের ওদের কাছে তো আমি অনেক আগে থেকেই আমি তো রাজাকার বা ওই লিস্টে তো আমার নাম উঠেই আছে। তো মোটামুটি আমি যেহেতু সব পক্ষ থেকেই গালি খাওয়ার অভ্যাস আমার হয়ে গেছে, তো আমার মনে হয় আমি মোটামুটি মাঝামাঝি কোনো একটা জায়গা থেকে আমি কথা বলতে পারছি। এই জন্য আমি বলতে পারি যে আসলে বায়াসটা আমার মনে হয় সব, মানে আপনি যেদিক থেকে দেখেন আপনার মনে হবে যে ঠিক আছে, বায়াসটা অন্য পাশে।
এবার যেটা আসছি যে হ্যাঁ, কেউ নির্বাচনে জিতে গেলে কি হবে আর কেউ হেরে গেলে কি হবে। এখন জিতে গেলে কি হবে এটা তো সবার ম্যানিফেস্টো থেকেই আমরা আসলে জানতে পাচ্ছি, মানে অলরেডি আমরা জানতে পেরেছি। সবাই সবার ওনাদের যে কর্মসূচিগুলো ওনারা বলেছেন। আর এখন পর্যন্ত যেটা যে ধরনের কোর্ডিয়ালিটি আমরা দেখেছি উভয় পক্ষে, তো আমার ধারণা যে ঠিক আছে, যেই সরকারের দায়িত্ব নিবে বা ক্ষমতায় যারা যাবে, অ্যাটলিস্ট এইটুকু আমরা আশা করতে পারি যে তারা ওই আওয়ামী লীগের মতো হয়ে যাবে না। আর এবং আমি এটা আমার আশাবাদ যে পার্লামেন্টে এখন পর্যন্ত এবারের নির্বাচনে এটা আমার একটা আশাবাদ যে দিস ইজ গোয়িং টু বি রিয়েলিটি চেক উভয় পক্ষের জন্যই। এবং আমি উভয় পক্ষ বলতে আমার কাছে মনে হচ্ছে যে যারাই ওভার কনফিডেন্স শো করছেন, সেটা যে কোনো বিষয়ই হোক, যারাই ওভার কনফিডেন্স শো করছেন, সেটা বিএনপি জোট হতে পারে, জামাতের জোট হতে পারে, ওভার কনফিডেন্স যারাই শো করবেন তাদের জন্য দিস ইলেকশন ইজ গোয়িং টু বি আ হিউজ রিয়েলিটি চেক। যে আসলে আপনারা যা ভাবছেন বা ঠিক আছে, ওই আপনার জনসভায় একটা খুব উপর থেকে সুন্দর একটা ড্রোন শট নিয়ে যে মানুষে একদম ভরে গেছে এরকম একটা দৃশ্য দেখায় আপনারা যে একটা তৃপ্তির ঢেকুর তুলছেন যে একদম আমরা তো দিস ইজ গোইং টু বি ল্যান্ডস্লাইড ফর আস, অথবা আপনারা অনলাইনে এক একটা পোল করে এই যে সব এক একটা পোলে তো মোটামুটি 80%, 90%, এক একজন 200 উপরে সিট এক একজন এখনই মানে ঘোষণা দিয়ে দিচ্ছেন। মানে এটা যে পক্ষেই হোক, আমার মনে হয় এবারের নির্বাচনটা সবার জন্যই একটা ভালো রিয়েলিটি চেক হতে যাচ্ছে, এন্ড উইচ ইজ গুড আমার মনে হয়। এবং এই যে আপনি যেটি বলছিলেন যে ধরেন ড্রোন শট বা মিছিল বা সমাবেশ, এটা দিয়ে আপনি ভোটের ইয়েটা বুঝতে পারবেন না আসলে। মানে এটা দিয়ে ভোটে কে জিতবে এটা বোঝা খুব টাফ। আমরা চাই যে মানুষ তার মতো করে ভোট দিক, যে ক্ষমতায় আসার আসুক। এটা হচ্ছে আমার 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 অবস্থান, এবং এই অবস্থান অবশ্যই হ্যাঁ এর পক্ষে, এই অবস্থান অবশ্যই সংবিধান সংস্কারের পক্ষে, এই অবস্থান অবশ্যই ক্ষমতার যে ব্যালেন্স সেটির পক্ষে। আমরা আমরা চাই যে জনগণ যেন ভোট দিতে পারে, মানে তার মতো করে যেন ভোট দিতে পারে। এটা আমরা চাই। আর এগুলো হবে, এগুলো থাকবেই, এগুলা নিয়ে আসলে ইয়ে করার কিছু নেই। তবে কিছু জায়গায় ব্যত্যয় সবসময় থাকে, মিডিয়ার জায়গাটা বলেন, প্রশাসনের, ধরেন আর্মির ব্যাপারে আমরা বলছি যে আর্মির তেমন কোনো অভিযোগ নেই, কিন্তু আপনি কি মনে করেন যে তার মধ্যেও কিছু ঘটনা ঘটবে, মানে কিছু? এখন আমি আপনাকে ওই জায়গাটাতে একটু বলি। ধরেন আপনি যেহেতু আর্মির সাথে আমার নিজের একটা সম্পর্ক আছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা আমার এক্সপার্টিস থেকে আমি বলতে পারি যে আমি আপনাকে জাস্ট দুটা মেসেজ আমি পড়ে শোনাই। এটা হচ্ছে কি আমার একজন জুনিয়র আমাকে এটা 5ই অগস্টে পাঠিয়েছিল যে স্যার, টুডে আই ফেল্ট হাউ মাচ পিপল স্টিল লাভস আর্মি। শাহবাগে সব আর্মিকে ফুল দিচ্ছিল, আমাদের এওয়ার সাতক্ষীরাতে ক্যাম্পের সামনে মিছিলেও আর্মিকে সবাই ধন্যবাদ জানাচ্ছে। আমার আরেকটা মেসেজ আমি আপনাকে যদি একটু পড়ে শোনাই, এটা হচ্ছে গিয়ে out there to wear uniform. This is sorry. We could keep the pride of our uniform, your uniform, our father's uniform, আলহামদুলিল্লাহ। তো এখন যেখানে আমাদের গ্রাউন্ডের অফিসারদের যদি এই যে এক্সপিরিয়েন্সটা তারা, কারণ তারা তো ইয়াং অফিসার, একদম ইয়াং ছেলে পেলেরা, ওরা ওদের কমিশনের পর থেকে তারা শুধু আর্মির হিউমিলিয়েশনটাই দেখে এসেছে, মানুষ আর্মিকে গালি দিচ্ছে এটাই তারা দেখে এসেছে। তো ওই হিউমিলিয়েশন গুলো সহ্য করার পরে যখন তারা এই রকমের একটা এক্সপিরিয়েন্স তাদের হয়েছে 5ই অগস্টে, এটা তো কেউ সহজে মানে খোয়াতে চাবে না। রাইট। অল্প মানে কিছু মানুষকে তুষ্ট করার জন্য এটা তারা কেউ খোয়াতে চাবে না। তো আমি এই জন্য আমি যথেষ্ট কনফিডেন্স নিয়ে বলতে পারি যে ইনশাল্লাহ একটা ভালো মানে এইদিকে মানে ইয়ের তরফ থেকে, সেনাবাহিনীর তরফ থেকে কোন রকমের চেষ্টা ত্রুটি করা হবে না। এবং বিশেষ করে আমি এমনকি উপরের লেভেলেও যারা বিভিন্ন সমন্বয়কারী যে সমস্ত রোলগুলো আমাদের যে বিভিন্ন সিনিয়র স্টাফ অফিসার লেভেলে যারা আছেন, এদের অনেককে আমি ব্যক্তিগতভাবে চিনি, এবং সেই জায়গা থেকে আমার সেই চেনার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে মানে দিস ইজ প্রবাবলি দ্য বেস্ট দি আর্মি ক্যান অফার এট দিস মোমেন্ট। তো ওই দিক থেকেও আমি কনফিডেন্ট। আচ্ছা, আর হচ্ছে কি এখন যদি হেরে গেলে এখন জামাতের ক্ষেত্রে হ্যাঁ অবশ্যই তাদের তো অতীতেও বিরোধী দলে থাকার অভ্যাস আছে, এটা, এবং আমি তাদের থেকে দায়িত্বশীল ভূমিকা আমি প্রত্যাশা করব যে তারা এমন কিছু করবেন না যে তাদেরকে নিয়ে যেই ধরনের অতীতে, কারণ দেখেন আমি একটা জিনিস আমি খুব সবসময় আমি নিজে ব্যক্তিগতভাবে একটা অবস্থান আমি মেনটেন করেছি সবসময় যে হ্যাঁ আমি তো জামাত করি না, আমি জামাতের সমর্থক না, জামাতের রাজনীতির সাথে আমার নিজের যে চিন্তা ভাবনা অনেক ক্ষেত্রে অ্যালাইভ হয় না। কিন্তু জামাতের প্রতি আমার যদি কোনো রাজনৈতিক বিরোধ থাকে, সেটা আমি আমার রাজনৈতিক বক্তব্য দিয়েই আমি সেই বিরোধটা করব। আমি হাসিনার বয়ানে আমি জামাতকে নিয়ে আমি কথা বলবো না।
এই অবস্থানটা আমি সবসময় আমি ধরে রেখেছি যে হাসিনা যে বয়ানে জামাতকে বা বিএনপি, আজকে যদি আমার বিএনপির সমালোচনা করতে হয় আমি বিএনপির সমালোচনা করব, কিন্তু সেটা হাসিনার শেখানো বয়ানে না। আজকে যদি আমার জামাতের বা শিবিরের সমালোচনা করতে হয় সেটা আমি সমালোচনার আমার ভাষাতেই সেই সমালোচনাটা করব। আমি হাসিনার বয়ানে, হাসিনা যে ডিহিউম্যানাইজিং ল্যাঙ্গুয়েজ আমাদেরকে বা বাংলাদেশের মানুষকে শিখিয়ে গিয়েছে, আমি সেই বয়ানে আমি কাউকে কারণ আমি সমালোচনা আমি সবারই করবো। আমি বিএনপির যদি খারাপ কাজ কোনো চোখে আমার চোখে পড়ে সেটা আমি যেমন করব, আমি জামাতের ক্ষেত্রেও করবো, কিন্তু সেটা কোনো অবস্থাতেই আমি হাসিনার শেখানো বয়ানে আমি করব না। এটা আমার এই অবস্থান, আমি সবসময় আমি এই ব্যাপারে আমি খুবই স্ট্রং ভূমিকা, আমি স্ট্রং ছিলাম যে না, দিস ইজ আমার রেড লাইন হচ্ছে এইটা, যে আজকে ওই যে দাড়ি টুপি বা মোল্লা বোরকা এই জাতীয় শব্দকে ব্যবহার করে, হ্যাঁ, মুক্তিযুদ্ধের চেতনা এই জাতীয় শব্দকে ব্যবহার করে আমি কারো সমালোচনা আমি করব না। সমালোচনা, হ্যাঁ, যদি জামাতের মুক্তিযুদ্ধকালীন যে তাদের দলীয় যে অবস্থান ছিল বা ভূমিকা ছিল সেটা অবশ্যই সেটা নিয়ে আমার প্রশ্ন এখনো আছে, এবং আমার যদি জামাতের কারোর সাথে আমার কথা হলে আমি অবশ্যই তাকে এই সরাসরি এই প্রশ্ন করবো, এবং সেই প্রশ্ন করার অধিকার আমার আছে এবং আমি সেটা করব, কিন্তু সেটা আমি আওয়ামী লীগের শেখানো, হাসিনার শেখানো বয়ানে আমি করব না। আচ্ছা, এখন যদি বিএনপি যদি কোনো কারণে হেরে যায় সেক্ষেত্রে কি হবে? এখন আমি আশা, একইভাবে আমার প্রত্যাশা থাকবে যে তারা যেন সেই যে 91-এ হাসিনাও তো এরকমের কনফিডেন্স হাসিনা ছিল, তারা তো নাকি ক্যাবিনেট বানিয়ে রেখেছিল, ক্যাবিনেটের কারা কারা মন্ত্রী হবেন সেই তালিকাও তারা করে রেখেছিলেন, কিন্তু তারপরে যখন হেরে গেলেন হাসিনার প্রথম কথাটাই ছিল যে আমি একদিনও শান্তিতে থাকতে দিব না, তাই না? এটাই তো হাসিনার বক্তব্য ছিল সেই তখনকার বিএনপি সরকারের প্রতি, যে আমি একদিনও শান্তিতে থাকতে দিব না। তো আমি আশা করব যদি যেটা প্রচলিত ধারণার বিপরীতে গিয়ে যদি বিএনপি জোট যদি হেরেও যায়, এই ধরনের মানসিকতা তারা দেখাবেন না যে আমি একদিনও শান্তিতে মানে ভাই, এই শান্তিটা তো আপনি সরকারের নষ্ট করছেন না, আপনি যেই হোক। আজকে যদি বিএনপি বা জামাত কারো মাথাতে যদি এরকম চিন্তা থাকে যে আমি একদিনও শান্তিতে থাকতে দিব না, এই শান্তিটা তো শুধু সরকারের শান্তি না, এই শান্তিটা তো ওভারঅল জনগণের শান্তি। আপনি তো আপনি বিরোধিতার জায়গা থেকে বিরোধিতা করবেন, কিন্তু তাই বলে যদি আপনার মানসিকতা যদি এরকম হয় যে আমি শান্তিতে থাকতে দিব না, শান্তিটা তো আপনি সাধারণ মানুষের শান্তি ভঙ্গ করছেন, সেই অধিকার তো আপনাকে কেউ দেয় নাই। তো আমি সেই আশাবাদী, সেই আশাবাদটাই আমি উভয় জোটের প্রতি আমার থাকবে। জি, ধন্যবাদ শাফায়েত আহমেদ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসলে আমরা জাস্ট 30 সেকেন্ড করে আপনাদের ক্লোজিং রিমার্কসটা নিব, এবং পাশাপাশি দর্শককে বলবো, দর্শক এই অনুষ্ঠানের শেষে 30 মিনিট পরে আমাদের আরেকটা অনুষ্ঠান আমার পরিকল্পনায় আছে। জামাতের একজন এবং বিএনপির একজন, দুজনকে আমরা আমন্ত্রণ জানিয়েছি সর্বশেষ পরিস্থিতিটা বিশ্লেষণ করার জন্য। আশা করি আপনারা যুক্ত হবেন। মিনার ভাই, জাস্ট 30 সেকেন্ড আপনার সর্বশেষ বক্তব্যটা একটু শুনি, বা আহ্বান বক্তব্য যেটাই বলেন। আচ্ছা কনক ভাই, যে জিনিসটা হলো দেখেন যে এটা বিএনপি জিতুক বা জামাত জিতুক, আমরা চাই যে আসলেই গণতন্ত্র বিজয়ী হোক। এটা যদি আমরা একটু চেষ্টা করি, আমরা যে কারণে এতদিন আমরা সংগ্রাম করেছি, আপনার অনেক ব্যক্তিগত আছে, সাফারিংস আছে, এমনকি আমারও আছে। আমরা তো এটা করেছি একটা টার্গেট থেকে, একটা লক্ষ্য থেকে। রোশন আপা যাই হোক, ওনার শি হ্যাজ গট সাম কি বলবো, একটা দলের প্রতি ওনার একটা থাকতেই পারে, এটা অবশ্যই থাকতে পারে। তারপরে তার এটা আমাকে স্পর্শ করেছে। আমরা চলুন দেশটাকে এমন ভাবে করে, সরকারি দল বিরোধী দল দুটাকে আমাদের এমন করতে হবে, এরা সবাই কিন্তু জুলাই বিপ্লবেরই ফসল আমার কাছে যেটা মনে হচ্ছে। কাজে এইটাকে আমরা ধারণ করি, আমরা যেন নিজেকে সরকারি দল বিরোধী দল না ভেবে, এটা আমাদের সরকার, বিরোধী দল কিন্তু পার্ট অফ দ্য গভর্নমেন্ট। এখন এইরকম একটা অবস্থায় যদি আমরা যেতে পারি তাহলে এই তিক্ততাটা কিন্তু কমে যাবে। সরকারি দলে যাওয়ার যে একটা প্রচন্ড কি বলবো এক ধরনের কাজ করে ভিতর থেকে, যে আমাকে যেতেই হবে, এখানে না গেলে আমার জীবন সবকিছু শেষ হয়ে গেল, এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এটাই এই পলিটিক্যাল কালচার, এই ধারণা, এই সামাজিক যে এটা আমাদের ওই যে মিডিয়া আছে, সবার একটু সচেতন হতে হবে। আমরা এটা এনশিওর করব যে একজন বিরোধী দলের সংসদ সদস্য যেন ডিউ রেসপেক্ট পান এবং ওই কাজগুলি ওনারা করতে পারেন। এইটাতে কাজ করেন, দেখেন ইনশাল্লাহ এই ডিফারেন্সটা চলে আসবে, এই তিক্ততাটা চলে আসবে। এই কালচারটা গড়ে তুলতে হবে যে বিরোধী দল সরকারের অংশ। বিরোধী দল মানে এই না যে আমি তাকে দৌড়ের উপর রাখবো, তাকে মামলার মধ্যে রাখবো, তাকে হয়রানির মধ্যে রাখবো, তার কোনো কথাই শুনবো না, সে যাই বলবে। আমি বিশ্বাসী ইনশাল্লাহ এটা হবে ইনশাল্লাহ। তুলতে হবে। রওশন হক, 30 সেকেন্ড আপনার সর্বশেষ মন্তব্য। আমি আগামীতে যেই সরকারে আসবে, পরশুদিন থেকে যিনি ক্ষমতায় আসবেন তার কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা শাপলা চত্বরের হত্যার বিচার করবেন, আপনারা এই সংবিধানের সংস্কার করবেন,
এই রাষ্ট্র ব্যবস্থাকে আপনারা মানুষের জন্য ঢেলে সাজাবেন যেই ক্ষমতায় আসেন। এই যে সাফায়েত বললো যে হাসিনা যেমন বলতো যে একদিনও শান্তিতে থাকতে দিব না, এই কথা থেকে আপনারা বেরোয় আসবেন। কারণ আজকে যারা সরকার করবে তারাও আমাদের, যারা বিরোধী দলে যাবে তারাও আমাদের। এই যে রাষ্ট্র ব্যবস্থা, এই যে নির্বাচনী ব্যবস্থা, এই যে সুন্দর আয়োজন, এগুলোর জন্য এই জুলাই 1400 ছেলে মেয়ে রক্ত দিয়েছে, 30,000-এর উপরে এখনো আহত পড়ে আছে। এদেরকে কখনোই আপনারা ডিজাউন করবেন না, কখনোই বলবেন না আজকাল এদেরকে নিয়ে ঠাট্টা তামাশা করা হয়। আল্লাহর ওয়াস্তে এই ছেলেগুলোকে নিয়ে ঠাট্টা তামাশা করবেন না। তারা ভুল করলে ভুল দেখাই দিবেন, প্রয়োজনে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরাই দিবেন যদি তারা ভুল করে, কিন্তু হাদির মতো তাদেরকে হত্যাযোগ্য করবেন না। আমার সবার কাছে অনুরোধ, এই ছেলেগুলোকে নিয়ে আপনারা আর খেলবেন না। এদের রক্তের কারণে আজকে আমরা একটা নির্বাচন পাচ্ছি, সুন্দর একটা রাষ্ট্রের সামনে আমরা গঠিত করব বলে আমি আশা করি। কাজে বিরোধী দলে গেলেও বিরোধী দলে কেন গেছেন, কেন ফেল করছেন সেটা আমরা পরিষ্কারভাবে যেন জানতে পারি। আর কখনো যেন আমরা ভোটের ঘোষণা যেন, নির্বাচনী কেন্দ্রগুলোর ঘোষণা যেন দেরি না হয়, দ্রুত করবেন। আর গোলাপি ব্যালটে সবাই হ্যাঁতে টিক দিবেন, এটা আমি সবার প্রতি আমার অনুরোধ থাকবে। আপনারাও কাইন্ডলি বলবেন। আমরা রাষ্ট্রের এই ব্যবস্থাটাকে পরিবর্তন করতে চাই। যে শাসন ক্ষমতায় যাবে সে যেন শোষক হয়ে না উঠে, সে যেন আমার সন্তানকে একটা দেশের নাগরিক যেন মনে করে। এই যে কালকে আপনাদের ঘুম থেকে উঠে যে সুযোগটা পাবেন, এটাকে আপনারা আপনাদের মালিকানা, রাষ্ট্র আপনার, সেই মালিকানা বুঝে নেওয়ার জন্য আপনারা সঠিক জায়গায় ভোট দিবেন, সঠিক মানুষকে নির্বাচন করবেন। দয়া করে ছেলেদের রক্ত বন্যা বইতে দিবেন না, আর ছেলেদেরকে রাস্তায় নামতে দিবেন না। এইটুকুই আমার অনুরোধ। কনক, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। সাফায়েত ভাই, আপনার ক্লোজিং রিমার্কস 30 সেকেন্ড, কি আহ্বান দিতে চান? আচ্ছা, আহ্বান এটুকুই কনক ভাই যে নির্বাচনে যেই জিতুক, জয়টা যেন বাংলাদেশের হয়, জয়টা যেন বাংলাদেশের সাধারণ জনগণের হয়, এটাই প্রত্যাশা। এবং এখানে একটা জিনিস আমি কি বলে, আমার মনে আছে গত বছর ডাকসু নির্বাচনের সময় বিএনপি যে ছাত্র দলের যে ছেলেটা প্রার্থী ছিল আবিদ, পরেরটা কথা আমার খুব ভালো লেগেছিল যে এই ইলেকশনে আমরা যেই জিতবো, যেই জিতুক সবাই জিতে যাবো, এখানে কেউ হারা, কারণ আমরা সবাই 5ই আগস্টের পরে এখানে আমরা আসলে আমাদের মানে কেউই পরাজিত পক্ষ না, যেই সবাই রাইট। তো এখানে এটা একটা যেমন আমার কথাটা খুব ভালো লেগেছিল, এবং আমি চাই ওই একই স্পিরিটটা এই নির্বাচনের ক্ষেত্রেও থাকুক, যে এই ইলেকশনে যেই জিতবে জয়টা যেন বাংলাদেশের মানুষের হয়, জয়টা যেন বাংলাদেশের গণতন্ত্রের হয়। আর নাম্বার 2 হচ্ছে গিয়ে সেম একইভাবে ওই যে একে অপরের প্রতি যে অ্যাটিটিউড, আপনি যেই দলের হন না কেন, যেই জোটের হন না কেন, বিএনপিতে যেমন যে ঢাকা 9-এর একজন প্রার্থী আছেন, আমার এই ভদ্রলোকের কথাটা খুব ভালো লেগেছে, হাবিবুর রশিদ, উনি যে তাসলিম জারা সম্পর্কে বলছিলেন যে না, ও তো আমার প্রতিপক্ষ না, ও আমার সহকর্মী। যেখানে আমরা সবাই ঢাকা 9-এর পক্ষে কাজ করছি, এখানে সে আমার সহকর্মী। আমাদের উদ্দেশ্য তো ওইটাই, একটাই, আমরা কিভাবে আমাদের এই আসনের মানুষের জন্য আমরা উন্নয়ন বা তাদের কল্যাণটা নিশ্চিত করতে পারি। তো ওই একই স্পিরিটটা যেন শুধু ঢাকা নয় না, আমরা 300টা আসনেই আমরা দেখতে চাই যে সবার ভিতরে যেন, আপনি যেই দলের হন না কেন, আপনি বিএনপি হতে পারেন, জামাত হতে পারেন, এনসিপি হতে পারেন, আপনি এবি পার্টি, আপনি যেই পার্টির হন না কেন, আপনার রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি যেন আপনার অ্যাটিটিউডটা এরকম হয় যে না, আমরা সবাই সহকর্মী, আমাদের উদ্দেশ্য, আমাদের লক্ষ্য একটাই। হ্যাঁ, আমাদের তরিকা আলাদা হতে পারে, আমার এজেন্ডা, আমি কোন রাস্তায় আমি পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে যাচ্ছি, আমাদের রাস্তা আলাদা হতে পারে, কিন্তু আমাদের তো সবার ডেস্টিনেশন, আমাদের গন্তব্য একই। তো ওই স্পিরিটটা যেন সবার ভেতরে থাকে, এটাই আমি আশা করব। এবং সবাই দয়া করে আপনারা ভোট দিতে যান। আপনি আপনার কাকে দিবেন সেটা আপনার স্বাধীনতা, আপনি অবশ্যই যাবেন। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে, আমি যেহেতু হ্যাঁ ভোটের পক্ষেই আমার অবস্থানে, আমি বলবো যে প্লিজ আপনারা দয়া করে হ্যাঁ ভোটের পক্ষে দেন। এটা হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট আমাদের আমাদের জুলাইয়ের আন্দোলনে আমাদের যেই ছেলে মেয়েগুলো রক্ত দিয়েছে, তাদের রক্তের ঋণ কিছুটা হলেও আমাদেরকে শোধ করতে হবে, এবং সেটার জন্য আমার মনে হয় আমাদের সবার এই হ্যাঁ ভোট দেওয়া উচিত। ধন্যবাদ সাফায়েত ভাই। এবং ধরেন ওইটাই বিষয় যে ধরেন মানে সবচেয়ে বড় শান্তির জায়গাটা, মানে আমার জায়গা থেকে যদি আমি বলি, সবচেয়ে বড় শান্তির জায়গা হচ্ছে হাসিনা পালাইছে। মানে এত অত্যাচার, এত কিছুর পরে হাসিনা মানে লেজ তুলে পালাই গেছে, পলাতক। এটাই হচ্ছে সবচেয়ে বড় অর্জন। এখন জনগণ যাকে চাইবে তারাই ক্ষমতায় আসবে, এবং আমার মনে হয় যে জনগণ সিদ্ধান্ত গ্রহণ করার সুযোগ যখন পাবে, তখন জনগণ ভুল করে না। মানে জনমত কখনো ভুল হয় না, এমন একটা বিষয় কিন্তু আছে। এবং সাধারণ মানুষ, যাদেরকে আমরা খুবই তুচ্ছ তাচ্ছিল্য করি, তারা খুব রাইট এবং পয়েন্টেড ডিসিশন নিতে পারে। তাদের যে বিবেক, শিক্ষা এখানে ইম্পর্টেন্ট না, তাদের যে বিবেক, তাদের যে পর্যবেক্ষণ, সেই জায়গা থেকে তারা সঠিক এবং কার্যকর সিদ্ধান্ত নেবে, এবং জনরায় যাই হোক সকল রাজনৈতিক দল সেটি মেনে নেবেন, আমরা এটি প্রত্যাশা করি। মিনাল ভাই, রসনাপা, সাফায়েত ভাই, আপনাদের 3জনকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের অত্যন্ত শর্ট নোটিসে আপনারা যোগ দিয়েছেন আমার সাথে, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। নিশ্চয়ই আমরা নির্বাচন চলাকালীন সময়ে আগে পরে আমরা নিশ্চয়ই কথা বলার চেষ্টা করব, সার্বিক পরিস্থিতি
তুলে ধরার চেষ্টা করব। আশা করি দর্শকরা আমাদের সঙ্গে থাকবেন। আপনাদেরকে আবারও ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। 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 দর্শক এতক্ষণ যারা অনুষ্ঠান দেখলেন, নিশ্চয় আপনি আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। আগামীকাল অর্থাৎ রাত পোহালেই, আমাদের আগামীকাল আপনাদের রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দয়া করে ভোটাধিকার প্রয়োগ করুন। আপনাদের সংখ্যা ভোট কেন্দ্রে যত বাড়বে, ভোটকে ক্ষতিগ্রস্ত করার জন্য যদি কোনো অপশক্তি থেকে থাকে, তারা ততই পিছিয়ে যাবে, তারা ততই ভয় পাবে। সেই অপশক্তির মধ্যে রাজনৈতিক শক্তি থাকুক বা ইউনিফর্ম শক্তি থাকুক, কোন শক্তি জনতার যদি ঢল নামে ভোট কেন্দ্রে, তাহলে সেটি সাহস তারা পাবে না। আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন। আপনারা আপনাদের জনপ্রতিনিধি নির্বাচন করুন, যে ভোট আপনারা গত 15 বছরে প্রয়োগ করতে পারেন নাই। যারা নতুন ভোটার তারা তো অবশ্যই যাবেন এবং পরিবারের সদস্যদেরকে নিয়ে ভোট কেন্দ্রে যাবেন, এবং আপনাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমরা একটি শক্তিশালী সরকার চাই, আমরা একটা নতুন বাংলাদেশের পথে যাত্রা করতে চাই। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।